নাজমুল হাসান কলিমুল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, তাকে আজ বৃহস্পতিবার মোহাম্মদপুরে তার নিজের যে বাসা, সেই বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য মঞ্চ রেখে নিরাপদে চলে যান, এবার আপনার পালা কামাল ভাই। কলিমুল্লাহ স্যার কোট করেছে, কলিমুল্লাহ সাহেব ধরা পড়েছে, অতএব আমার পালা, আমাকে অন্য মঞ্চ যে আবার যে ওই ভিডিও যে ইউটিউবের যে চ্যানেলটা, সেটা রেখে আমাকে চলে যেতে বলেছে, মানে বন্ধ করে দিতে বলেছে। এখন প্রশ্ন হলো যে কলিমুল্লাহ সাহেবকে কোট করেছে, তাহলে আমার পালা কেন হবে? আমার সঙ্গে কলিমুল্লাহ সাহেবের মিলটা উনি কোথায় খুঁজে পাচ্ছেন? দেখুন, এই মামলা হলেই সবাই গ্রেপ্তার হয় তা না। এইখানে হলো আতঙ্কের বিষয়টা, যে দুদককে কি তাহলে রাজনৈতিক মানে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেটাকে আগের গভর্নমেন্ট করতো। তাকে গ্রেপ্তার করা হয়েছে দুদকের একটা মামলায়। মানে উনি যখন এই বিশ্ববিদ্যালয়ে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মানে ভিসি ছিলেন, উপাচার্য ছিলেন, তখন ওনার কিছু কর্মকাণ্ডের ব্যাপারে দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের মামলা এরকম অনেককে গ্রেপ্তার করা হয়, আবার গ্রেপ্তার করা হয়ও না। আমার নামে দুদকের কোনো মামলা নেই, আমার নামে কোনো বিষয়ে কোনো মামলা নেই, কারো কোনো মামলা নেই। আমাকে চলে যেতে হবে কেন? এই প্রশ্নটা কিন্তু আমাকে খুব টাচ করেছে। তাহলে কলিমুল্লাহ সাহেবের সঙ্গে ওনারা কোথায় মিলটা পেলেন? মিলটা এক জায়গায় পেয়েছেন, সেটা হলো কলিমুল্লাহ সাহেব বিভিন্ন টক শোতে যান এবং বিভিন্ন কথাবার্তা বলেন। আমিও বিভিন্ন টক শোতে যাই, আমিও কথাবার্তা বলি। কলিমুল্লাহ সাহেব আমার চেয়ে বেশি বেশি যান, দেশে বিদেশে। ওনার প্রচুর মানে ওনার ভক্ত টাইপের লোক আছে, আমি ওনার কথা শোনেন। এবং ওনার কথার মধ্যে অনেক সময় মানে উনি এমন কিছু কথাবার্তা বলেন যেটাকে অনেকে আক্রমণাত্মক মনে করতে পারে, অনেকে গুজবও মনে করতে পারে। কিন্তু আমি ওনার সঙ্গে আলাপ করে দেখেছি, উনিও আমাকে বলেছেন যে আমার কাছে মানে ইনফরমেশন নাই, ডকুমেন্ট ছাড়া আমি কোনো কথা বলি না। এটা ওনার ভাষ্য। উনি কিন্তু আমার এই অন্য মঞ্চ চ্যানেলে উনি আসতেন, বহুবার এসেছেন। যখন ওনার বিরুদ্ধে জুন মাসে এই দুদকের মামলাটা হয়, তখন কিন্তু আমি ওনার একটা ইন্টারভিউ করেছিলাম। এবং এই দুদকের মামলা যে যে অভিযোগ ওনার বিরুদ্ধে আছে, এবং এই মামলার বাইরেও যে যে অভিযোগ ওনার বিরুদ্ধে আমারও ছিল, আমি সে সমস্ত সব প্রশ্ন ওনাকে করেছি। আপনি যদি অন্য মঞ্চ চ্যানেলে যান তাহলে সেটা দেখতে পাবেন, ওইটা এখনো আছে। তো ওখানে আমি অনেক প্রশ্ন উনি করেছি, উনি ওনার মতো করে জবাব দিয়েছেন। আমাদের প্রশ্নের জবাব উনি কি দিয়েছেন, সেগুলো গ্রহণযোগ্য কিনা এটা দর্শকরা বলতে পারবে, ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কাজে উনি আমার চ্যানেলে বেশ অনেকবার এসেছেন, প্রায় 10-15 দিন পর পরে একবার করে আসতেন, ওনাগুলি প্রচার করতাম। আমি দেখতাম দর্শকরা ওনাকে বেশ পছন্দও করেন। এখন কেন পছন্দ করেন তা তো আমি বলতে পারবো না, হয়তো দর্শক যেভাবে ভাবেন সে ভাবনার সঙ্গে ওনার বক্তব্য মিলে যায়, হয়তো এই জন্যও করেন, সেটাও হতে পারে। ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আবার দেখেন, আরেকটা কথা বলি, এই ঘটনার প্রেক্ষিতে আরেকজন লোক, উনি একজন সাংবাদিক, উনি আপনার এনটিভির একজন মানে বার্তা সম্পাদক মিস্টার মুস্তফা খন্দকার, উনি একটা কমেন্ট করেছেন, ওনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, পোস্ট দিয়েছেন। সেখানে উনি লিখেছেন, গুজবের ফ্যাক্টরি কলিমুল্লাহকে গ্রেফতার করায় আইন শৃঙ্খলা বাহিনীকে সাধুবাদ। মানে উনি কলিমুল্লাহ সাহেবকে গুজবের ফ্যাক্টরি হিসেবে অভিহিত করেছেন। যেহেতু কলিমুল্লাহ সাহেব প্রচুর গুজব ছড়ান এবং উনি গুজবের ফ্যাক্টরি, ওনাকে যেহেতু আটক করা হয়েছে, এই জন্য যারা আটক করেছেন তাদেরকে উনি ধন্যবাদ দিয়েছেন। কিন্তু মুস্তফা খন্দকার সাহেবকে আমি জানি না উনি কেন এটা লিখেছেন। আমার কাছে ওনার লেখাটা মানে এই জিনিসটা পছন্দ হয়নি কেন সেটা আমি বলি। ওনাকে তো এই গুজবের কারণে গ্রেপ্তার করা হয়নি। ওনাকে যদি আপনি যদি মনে করেন গুজবের ফ্যাক্টরি, আপনি যদি মনে করেন ওনার কথাগুলি গুজব, কোনো তথ্য নাই, কোনো ভিত্তি নাই, যদি মনে করেন আপনি, তো সেক্ষেত্রে ওনাকে যদি এই কারণে গ্রেপ্তার করা হতো তাহলে আপনি আনন্দিত হতে পারতেন। তা তো হয়নি। ওনাকে গ্রেপ্তার করা হয়েছে আরও অনেক আগের। উনি আপনার রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে ছেড়েছেন, সেটাও তো প্রায় কয়েক বছর হয়ে গেল। সেই সময়ের একটা ঘটনাকে কেন্দ্র করে গত মাসের মানে জুন মাসের 15 তারিখ ওনার বিরুদ্ধে মামলা করা হয়েছে, এবং সেই মামলায় ওনাকে আজকে গ্রেপ্তার করা হলো। এখন আমি যদি বলি যে উনি ওই ভিসি পদ ছাড়া, উনি যখন ভিসি ছিলেন তখন মনে করা হতো উনি হয়তো সরকারের সুবিধা, মানে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী একজন লোক। এবং ওই পদ ছাড়ার পরে আমরা দেখেছি গত সরকারের আওয়ামী লীগ সরকারের শেষ দিকে উনি কিন্তু আওয়ামী লীগের প্রচুর সমালোচনা করতেন, এবং সেগুলোকে আমাকে বাহবা যেত। যদি গুজবের ফ্যাক্টরি হয় তাহলে তখনও গুজব ছিল, তখন সেটাকে সবাই বাহবা যেত। আবার যখন এই গভর্নমেন্ট আসলো, মানে ইউনিসের গভর্নমেন্ট আসলো, তখনও উনি অনেক কথা বলেন যেগুলো নাকি সরকারের সমালোচনাই হয়, সরকারের বিরুদ্ধে যায়। আমি বুঝতে পেরেছি মুস্তফা খন্দকার এগুলো তো গুজব মনে করছেন, সমস্যা নেই, মনে করতে পারেন, ওনার যদি তথ্য থাকে মনে করতে পারেন। কিন্তু ওনাকে তো এই কারণে গ্রেপ্তার করা হয় নাই,
ওনাকে আগে একটা মামলা দেখায় গ্রেপ্তার করা হয়েছে। আমি এই যে প্রবণতাটা, এটাকে আমি অপছন্দ করি। ধরেন আমি একজন লোক, সে আমার বাড়ি থেকে কিছু একটা চুরি করেছে, হয়তো আমার বাড়ি থেকে মুরগি চুরি করেছে, ধরা যাক মুরগি চুরি করেছে, সে রাস্তায় হাঁটতে যেয়ে, তাকে আমি বিচার করছি না, কিছুই না, রাস্তায় হাঁটতে যেয়ে সে হোঁচট খেয়ে পড়ে গেল, পড়ে যেয়ে তার হাত ভেঙে গেল, আমি তাকে হাততালি দেবো? দেবো না তো। দেবো না এই কারণে আমি খুশি হতাম যদি সে তার এই মুরগি চুরির জন্য সে সাজা পেত। তো বিষয়টা এভাবে দেখলে আমি মনে করি ভালো হয়, কারণ ব্যক্তিগত পর্যায়ে সম্পর্কটাকে নিয়ে যাওয়া ঠিক না। যাও, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের মামলায় কি এটি প্রথম গ্রেপ্তার হলো কেউ? না, তাও না। দুদকের মামলায় অনেকে গ্রেপ্তার হন। যারা প্রকৃত অপরাধী, যাদের বিরুদ্ধে বড় বড় অপরাধ, সবাইকে গ্রেপ্তার হন না? তাও হন না, সেটাও হন না। আচ্ছা, দুদকের মামলায় তো কয়েকদিন আগে তো আপনার এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার APS এর বিরুদ্ধে তো অনেক টাকা দুদকের মামলা হয়েছে, প্রায় 300 কোটি টাকার মতো তার বিরুদ্ধে তসরুপ অভিযোগ হয়েছে। গ্রেপ্তার হয়েছেন মজ্জেম? গ্রেপ্তার হয়েছেন নাকি? হন নাই তো। আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তার যে ব্যক্তিগত কর্মকর্তা পিও মোহাম্মদ তুহিন ফারাবি এবং বর্তমান যে পিও আছে মাহমুদুল হাসান, এদের বিরুদ্ধে তো দুদকের মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে কেউ? হয়নি তো। তাদের দুর্নীতির মামলার অর্থের পরিমাণ কত? সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, অভিযোগ হতে পারে, সবই হতে পারে ভাই, কিন্তু ঘটনা তো ঘটেছে। এইটাও তো কুলিমুল্লাহ সাহেবের ঘটনা তো সত্য মিথ্যা অনেক কিছু হতে পারে। দেখা যাক মামলায় কি হয়। কাজে মামলা হলেই সবাই গ্রেপ্তার হয় তা না। এইখানে হলো আতঙ্কের বিষয়টা, যে দুদককে কি তাহলে রাজনৈতিক মানে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেটাকে আগের গভর্নমেন্ট করতো। আগের গভর্নমেন্ট দেখতো যারা তার বিরোধী, যারা তার সমালোচনা করে, তাদের ধরে ধরে গ্রেপ্তার করতো দুদকের মাধ্যমে, পুরোনো একটা মামলা দিয়ে। এই সরকারও কি সেই পথে হাঁটছে? যদি সেটা হয় তাহলে সেটা হবে সবচেয়ে বেদনাদায়ক। কারণ এই সরকার তো হাসিনা সরকার না। এই সরকার হাসিনা সরকারকে অনুসরণ করবে, তাদের প্রধানকে অনুসরণ করবে, এটাও তো আমি চাই না। এনসিপির 5 জন নেতা কক্সবাজার গিয়েছিলেন হঠাৎ করে, এবং তারা যে গিয়েছিলেন এটা নিয়ে অনেক হইচই হয়েছে, বিভিন্ন পত্রিকার রিপোর্ট হয়েছে, টেলিভিশনে স্ক্রলে দেখা গেছে, সামাজিক মাধ্যমে নানা খবর ছাপা হয়েছে, কিছু খবর কিছু গুজব একসঙ্গে ব্লেন্ড করে প্রচার করা হয়েছে, নানা কিছু হয়েছে। এমনকি কেউ কেউ লিখেছে, কেউ কেউ বলেছে যে ওখানে যে নাকি তারা 5 তারকা হোটেলে মিটিং করেছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে। পরে বসে জানা গেছে যে পিটার হাস আসলে সেখানে ছিলেনই না, উনি এখন বাংলাদেশেই আসেন নাই। আবার গভীর রাতে আমি এমনও পেয়েছি, আমার কাছে একজন পাঠিয়েছেন যে পিটার হাস যে বাংলাদেশে আছেন তার প্রমাণ পাঠিয়েছেন। কীভাবে প্রমাণ পাঠিয়েছেন? উনি সিভিল এভিয়েশনের এই যে আপনার ভিআইপি লাউঞ্জ বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ব্যবহার করা হয়েছে, সেখানে একটা তালিকা পাঠিয়েছেন যেখানে পিটার হাসের নাম আছে। পরে আবার জানা গেলো যে না, ফ্যাক্ট চেকিং দেখা গেলো ওটা একটা ফেক চিঠি, মানে আসলে পিটার হাস বাংলাদেশে নেই, তো তার নামও এখানে ঢুকানো হয়েছে। আসলে এগুলি কেন, এই জিনিসগুলো যে হয়েছে সেগুলো কেন, মানে ব্যাপারটা হলো কি, আসলে কালকে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি কিন্তু, এবং এই দিন জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে। এই জুলাই ঘোষণাপত্রের জন্য সবচেয়ে যারা সোচ্চার ছিলেন তারা কিন্তু এই নেতৃবৃন্দরাই। এর মধ্যে হাসনাত আবদুল্লাহ গত বছরের অগাস্টের শেষ দিন, গত বছরের ডিসেম্বরের শেষ দিন উনি ঘোষণা করেছিলেন যদি সরকার ঘোষণা না করে তাহলে তারা যে শহীদ মিনারে ঘোষণা করবে। সবাই মনে করতো এবং আমরাও মনে করতাম যে জুলাই ঘোষণাপত্রটা আসলে এই ছাত্রদেরই একটা দাবি। সেই দাবি যেদিন সরকারিভাবে প্রকাশ করা হবে সেদিন তারা সেই প্রকাশ করার যে জায়গাটা বেশ জাঁকজমকপূর্ণভাবে প্রকাশ করা হয়েছে, কিন্তু সেখানে তারা অনুপস্থিত থাকবেন এটা আসলে কেউ মানতে পারবে না। এবং মানতে পারে নাই বলেই সবাই বুঝতে চেয়েছে যে ওনারা কেন গিয়েছেন। তখন যে যা বলেছে, পিটার হাসকে আনছে, কেউ অন্য কোনো দেশের কোনো বিদেশি লোককে আনছে, নানা রকম ইকুয়েশনের মাধ্যমে এটা নিয়ে বেশ একটা মুখরোচক আলোচনা কালকে সারাদিন চলেছে। আজকে তার প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম তাদের দলের মধ্যে, তাদের দলের যে শীর্ষ 2 নেতা আহ্বায়ক এবং সদস্য সচিব নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন, তারা এই 5 জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। দেখুন, আমি যদি ওই 2 জনকে বাদ রাখি, শীর্ষস্থানীয় 2 জনকে বাদ রাখি, তারপর যদি আমি আপনাকে 5 জন শীর্ষস্থানীয় নেতার কথা বলতে বলি জাতীয় নাগরিক পার্টির, তাহলে কিন্তু এখান থেকে আপনি 4 জনের নাম উচ্চারণ করতেই হবে। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি এবং তাসনিম জারা, এরা কিন্তু শীর্ষস্থানীয় প্রথম সারির যে 10 জন নেতৃবৃন্দ, তার মধ্যে এই 4 জন তো থাকবেনই।
তাদের সঙ্গে আরো একজন আছেন খালেদ সাইফুল্লাহ, উনিও এই দলের যুগ্ম আহ্বায়ক, বাট উনি অতটা প্রমিনেন্ট হতো না। উনি আবার এই তাসনিম যারা স্বামী, যে কারণে এরাই 5 জন গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? নাসিরউদ্দিন পাটোয়ারি বলছিলেন জাস্ট তারা একটা বিনোদনের জন্য গিয়েছিলেন। তো ওই দিনই বিনোদন করতে হবে কারণ এটা চোখে লেগেছে, এই জন্য সবাই কিন্তু এগুলো বলেছে। এখন একটা দলের শীর্ষস্থানীয় 5 জনকে, যুগ্ম আহ্বায়ক যিনি আছেন খালেদ সাইফুল্লাহ, উনিও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তো শীর্ষস্থানীয় 5 জনকে শোকজ করা, এটা আসলে আমাদের দেশে এর আগে দেখা যায়নি এরকম ভাবে। আমি এটাকে অভূতপূর্বই বলবো। এখন অভূতপূর্ব কি ভালো অর্থে কি মন্দ অর্থে, এটা নিয়ে একটু কথা বলবো কয়েক মিনিট। তো এটার অভূতপূর্ব ঘটনা। কিন্তু এই 4 জন যদি দল ছেড়ে চলে যায় তাহলে দলটাই ঠিক মতো মানে মানুষ চিনবে কিনা সন্দেহ হয়ে যাবে। দল টিকবে, দলটা ভালো মতো মানুষ চিনবে কিনা সন্দেহ, কারণ এরাই কিন্তু দলের মুখ। সেই যাদের দিয়ে দল উজ্জ্বল হচ্ছে সেরকম 5 জনকে তারা কিন্তু শোকজ করবে। এবং এই শোকজ করাটাকে কে কিভাবে নিল এবং এটা ভালো হলো কি মন্দ হলো, আমাদের কি অভিমত, এগুলো একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তার আগে দেখে নেই সেখানে কি লেখা হয়েছে। সবাইকে একই ভাষায় এই শোকজটি করা হয়েছে। শোকজে লেখা হয়েছে, জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরো 4 জন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজারে গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে আগে অবগত করা হয়নি। এমন অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী 24 ঘন্টার মধ্যে দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে। সবার কাছে একই চিঠি, এবং সেই চিঠি পাঠিয়েছেন দপ্তর সম্পাদক সালাউদ্দিন সিফাত। ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে। এখন আমি যেটা বলছিলাম, এই ঘটনাটা কি প্রমাণ করে? আমাদের এই দেশে কিন্তু এই ধরনের শীর্ষ নেতৃবৃন্দকে শোকজ করার ঘটনা খুব কম ঘটে, এবং ঘটলেও তার জবাবটা কি আসে সেটা আমরা জানতে পারি না। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাদেরকে। কিছুদিন আগে এখন যে বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশে থাকা যারা নেতা আছেন তাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ, উনি যখন কক্সবাজার এয়ারপোর্টে নামলেন বিদেশ থেকে এসে, তখন উনি কিন্তু এস আলমের গাড়ি ব্যবহার করে উনি গাড়ি বহরের মধ্যে ছিলেন। তো উনি কেন এস আলমের গাড়ি ব্যবহার করলেন এ সংক্রান্ত একটা শোকজ, কিন্তু যেহেতু এটা নিয়ে সোশ্যাল মিডিয়া লেখালেখি হয়েছে তখন এটা নিয়ে শোকজ একটা করা হয়েছিল তাকে। তার জবাব উনি কী দিয়েছিলেন আমরা কেউ জানি না, তবে আমরা তখনই বুঝে নিয়েছিলাম যে উনি যে বাপের নেতা, জবাব দিন আর না দিন কেউ কিছু বলবে না, তাই হয়েছে। এটা নিয়ে উচ্চবাচ্য হয়নি, এবং আমার ধারণা এটার জবাব যে খুব একটা গ্রহণযোগ্য জবাব হবে বিশেষ করে সাধারণ মানুষের কাছে, আমার কাছে এখনো তা মনে হয় না। উনি নিয়েছিলেন, এসএলআর গাড়ি নিয়েছিলেন। তো এখন এগুলো তো আমরা জানি, এবং এই জবাবটা পাওয়া যায়নি বলে অনেকে কিন্তু অনেক ধরনের কথা, বিদেশ থেকে যেমন আমাদের অনেকে আছে যারা নাকি অনলাইনে কথা বলেন, তারা তো আরো বড় ধরনের অভিযোগ করেন যে ওখানে যে উনি এসএলএমের টাকা দিয়ে নাকি বিদেশে ছিলেন, এই ধরনের অভিযোগ কিন্তু ওনাকে করেন। এই অভিযোগগুলো করতে পারতেন না যদি ওনার শোকজটা গ্রহণযোগ্য মাত্রায় হতো এবং যদি সেটা পাবলিক করা হতো। কয়েকদিন আগে এই দলের এএনসিপির আপনার মনে আছে আরেকজন কেন্দ্রীয় নেতা তুষার, তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল, সে একটা মানে নারীকে হেনস্থা করার অভিযোগ, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে, সেই নারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকেও কিন্তু শোকজ করা হয়েছিল। সেই শোকজের জবাব আমরা দেখিনি, আমরা জানতে পারিনি, কিন্তু তাকে দল থেকে বাদও দেওয়া হয়নি। দেখা যাচ্ছে দলের বিভিন্ন প্রোগ্রামে উনি কিন্তু গুরুত্ব সহকারে উপস্থিত হচ্ছেন, উপস্থাপন তাকে করা হচ্ছে। তারপরও আমি বলবো একসঙ্গে 5 জন নেতাকে এই যে শোকজ করা, এটা গুরুত্বপূর্ণ এবং আমার কাছে খুবই ইতিবাচক। আমি এটাকে পছন্দ করেছি এই কারণে এটা কিন্তু একটা উদাহরণ তৈরি। দেখুন, এনসিপি একটা নতুন দল, সাধারণত নতুন দলগুলি কি করে, তারা কিন্তু অনেক কিছু দেখেও না দেখার ভান করে। তারা মনে করে যে আমাদের দলটা নতুন, বেশি বেশি লোক আমাদের এখানে আসুক, যখন জোয়ারের পানি আসে, যখন অনেক ময়লাও আসে, তারা ময়লা আবর্জনা সহই সেটাকে ধারণ করতে চায়। তখন তারা কিন্তু অনেক কিছু দেখে না, অনেক কিছু বাছে না। কিন্তু এরা শুরুর থেকে বাছা শুরু করেছে, এরা শুরুর থেকে একটা ডিসিপ্লিন দলের মধ্যে আনতে শুরু করেছে, এবং এটা যদি আরো আগে তারা শুরু করতে পারতো আমি আরো খুশি হতাম। আমি ভাবতাম তাহলে হয়তো এদের এত যে মাঝে মাঝে স্ক্যান্ডাল হয়ে গেছে, বদনাম হয়ে গেছে, মানুষ এদেরকে অবিশ্বাস করতে শুরু করেছে, এগুলো কিছুই হতো না।